নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মায়ানমারের আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার সীমান্তের মাউন্ট শহরটা দখল করে নিয়েছে। আমার প্রোনাউন্সিয়েশনে হয়তো একটু সমস্যা হচ্ছে। মাউন্ট শহর, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নাফ নদী। নাফ নদীর উল্টো দিকে টেকনাফ উপজেলা, কিছুটা এগিয়ে কক্সবাজার, তারপর চট্টগ্রাম শহর। আপনার নাফ নদী পেরিয়ে চট্টগ্রাম পৌঁছতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আর ওই অঞ্চলেই রয়েছে বিতর্কিত সেন্ট মার্টিন দ্বীপ, যে দ্বীপটা আমেরিকান ডিপ স্টেটের হাতে তুলে দেওয়ার জন্য ইউনুস প্রতিশ্রুতিবদ্ধ। তার বিনিময়ে তিনি অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হয়েছেন। এখন এই আরাকান আর্মি কি? এটা এথেনো রিলিজিয়ান ফোর্স। 2009 সালে এরা তৈরি হয়। মায়ানমারের ক্ষমতাসীন সেনা বা জুন্টা রেজিমের বিরুদ্ধে তারা লড়াই করছে। তারা আরাকান প্রদেশের স্বায়ত্তশাসন চান। সেটা নিয়েই মায়ানমারের মিলিটারি জুন্টার সঙ্গে তাদের লড়াই। ইতিমধ্যে মায়ানমারের অনেক শহর তাদের দখলে চলে গেছে। সর্বশেষ হচ্ছে মাউন্ট শহর, 270 কিলোমিটার যার আয়তন, আর সামনে দিয়ে বয়ে চলা নাফ নদী। তাহলে বুঝতে পারছেন যে জিও স্ট্র্যাটেজিক যদি আপনি বিচার করেন তার গুরুত্ব। ইতিমধ্যেই আনডিসক্লোজ লোকেশন থেকে সংবাদ সংস্থা এএফপিকে ওই আরাকান আর্মির প্রধান জানিয়েছেন তারা নাফ নদীতে সমস্ত ধরনের চলাচল বন্ধ করে দিয়েছেন, যাতে রোহিঙ্গারা, জুন্টার সমর্থকরা বাংলাদেশে যেতে না পারে। তাদেরকে বিচার করা হবে, আর রোহিঙ্গাদের বিচার করা হবে, কারণ রোহিঙ্গারাও অনেক ক্ষেত্রে মায়ানমারের জুন্টা প্রশাসনের পরোক্ষ সমর্থক। 2017 সালে রোহিঙ্গা সমস্যা যখন প্রথম আসে, তখন আমরা জানতে পারি প্রায় 7.5 লক্ষ রোহিঙ্গা ওই আরাকান থেকে বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামে আশ্রয় নিয়েছে, এবং চট্টগ্রামে কক্সবাজারে শরণার্থী ক্যাম্প তৈরি হয়েছে। এখন সেই সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে। রোহিঙ্গাদের দু চক্ষে দেখতে পারে না এই আরাকান আর্মি। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, বলছে তারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে যেখানে রোহিঙ্গাদের আশ্রয়স্থল আছে সেখানে এবং তার আশেপাশের অঞ্চলে ক্রাইম বেড়ে গেছে, এবং এই রোহিঙ্গা সমস্যা নিরসনের জন্য শেখ হাসিনাও ভারত সরকারের সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু ইউনুস প্রশাসন এই বিষয়টা নিয়ে এখনো সদর্থক পদক্ষেপ নেয়নি। আমি জানি না বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে এই বিষয়টা অন্তর্বর্তী সরকারের লোকজন ভারতের কাছে তুলেছিলেন কিনা বা ভারতের সাহায্য চেয়েছিলেন কিনা। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গাদের বসতি আছে। সম্প্রতি জম্মুতে রোহিঙ্গাদের একটা আশ্রয় শিবিরে বিদ্যুৎ এবং জলের সংযোগ কেটে দিয়েছে লেফটেন্যান্ট গভর্নরের প্রশাসন। আমাদের এই কলকাতা, পশ্চিমবঙ্গেও রোহিঙ্গা জনবসতি আছে। বিজেপির রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্য বলছিলেন সংসদে দাঁড়িয়ে যে সল্টলেকের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের কাছে রোহিঙ্গাদের বসতি হয়েছে, একদম সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সীমানা ঘেঁষে। পুলিশ প্রশাসনকে কর্তৃপক্ষ বিষয়টা জানিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, তারা ভোটার কার্ড, আধার কার্ড করেছে। কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সমর্থন আছে, কারণ তাদের ভোটটা নিশ্চিত করার জন্য। কিন্তু রোহিঙ্গারা যেভাবে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে এবং তার অভিঘাতে ভারতে, সীমান্ত পেরিয়ে তারা চলে আসছে, বিষয়টা কিন্তু খুবই উদ্বেগের।
এখন ইউনূস সরকারের অনেক মাতব্বর হুঙ্কার ছাড়ছেন, ভারতকে দেখে নেব, চিকেন নেককে হামলা চালাবো, উত্তর পূর্ব ভারতকে ভারতের মেনল্যান্ড থেকে বিচ্ছিন্ন করে দেব, এইসব বলছেন না। তাদেরকে বলি, আগে আপনারা নিজেদের ঘর সামলান। আরাকান আর্মির এখন পর্যন্ত স্ট্রেংথ আনঅফিসিয়ালি 40,000, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তাদের হাতে আছে। তারা যে কোনো মুহূর্তে নাফ নদী পেরিয়ে আপনাদের ভূখণ্ডে ঢুকে পড়তে পারে। আগে আরাকান আর্মিকে মোকাবিলা করুন, তারপরে ভারতকে হুমকি দেবেন, চোখ রাঙাবেন। বলেছি না, ভারতকে হুমকি দিলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব। একটা ভিখিরি দেশ, মৌলবাদের সমর্থনে বর্তমান সরকার চলছে। স্পর্ধা কি করে হয় ভারতকে চোখ রাঙানোর? আপনাদের শিওরে সমান আরাকান আর্মি, ওই আরাকান আর্মিকে আগে মোকাবিলা করুক আপনাদের সেনা, তারপর বুঝবো যে কত দম আছে আপনাদের বাজুতে, কত হিম্মত আছে আপনাদের। প্রাক্তন সেনাকর্তারা যারা এখন লোকের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না, তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। সব বালখিল্য কথাবার্তা। আসলে এরা এইসব কথা বলে অন্তর্বর্তী সরকারের কাছে অবসরের পর কিছু চাইছেন প্রাপ্তি যোগের আশায়। কারণ অন্তর্বর্তী সরকারে জঙ্গি জেহাদি এলিমেন্টরা ভারত বিরোধী রেটরিককে খুব পছন্দ করেন। যদি কিছু অবসরকালীন পদ প্রাপ্তি হয় তাতে মন্দ কি? যারা কারোর সহযোগিতা ছাড়া দুপা হাঁটতে পারেন না, আমি ছবিতে দেখছিলাম, তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। আমি এই আস্পর্ধাগুলো দেখে হাসি পায় যে মানুষ কত অপরিণত বুদ্ধির হতে পারে। আসলে অপরিণত বুদ্ধি বলাটা ঠিক না, ওই বললাম পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট এরা চান, পদপ্রাপ্তি, উপদেষ্টা হওয়ার জন্য তাদের এই আকুল আর্তি, সেটাই এই ভারত বিরোধী রেটরিকের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। বিএনপির দু একজন খোকা, আমি এদের খোকা বলি, খোকা জেহাদি, তবে বয়স অনেক, সে তার বউয়ের শাড়ি পরাচ্ছে, আগরতলা অভিমুখে লং মার্চ করছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হচ্ছে, ভারত সব দখল করে নিচ্ছে, সমানে সমানে ভারতের সঙ্গে সম্পর্ক হবে, এইসব বলছে না। তারা নিজেরাও জানে ভারত যদি সাপ্লাই লাইনটা কেটে নেয় না, কেঁদে কুল পাবেন না। ইতিমধ্যে বাংলাদেশে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা করে বেড়ে গেছে। 2022-23 সালে 5.5 লক্ষ কোটি টাকার সয়াবিন তেল ভারত থেকে গিয়েছিল, মানে ভারত রপ্তানি করেছিল। 23-24 অর্থবর্ষে সয়াবিন বড়ি গেছিল ভারত থেকে বিপুল পরিমাণে, এবার কিছুই যায় না। তাই গত 2-1 দিন আগে চট্টগ্রাম বন্দরে মেসি নেইমারের দেশ থেকে জাহাজ এসছে, তাতে ওই 54,000 লিটার সয়াবিন তেল পৌঁছেছে। তারপরে সেটাকে অশোধিত তেল, তারপরে সেটাকে শোধন করা হবে, সে বাজারে আস্তে আস্তে অনেক সময় লাগবে। কিন্তু বাংলাদেশের যে চাহিদা সেই তুলনায় এটা একদম পিনাটস। ইতিমধ্যে 8 টাকা করে দাম বেড়েছে প্রতি লিটার সয়াবিন তেলের বাংলাদেশের। হাহাকার উঠছে। আর বিএনপি বলুন, জঙ্গি জেহাদিরা বলুন, হুঙ্কার ছাড়ছে ভারত বিরোধী জেহাদ, ভারতকে দেখে নেব, ভারতের উপর হামলা চালাবো, উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করব। এর পরিণাম কি হয় জানেন আপনারা? সামান্য একটা টোকা, শুধুমাত্র সয়াবিন তেলের রপ্তানি বন্ধ হয়েছে 5ই অগস্টের পরবর্তী প্রেক্ষাপটে, তাতে লিটার প্রতি 8 টাকা দাম বেড়েছে। ব্রাজিল আর্জেন্টিনা থেকে আপনাদের সয়াবিন তেল আমদানি করতে হচ্ছে, তাহলে তার পরিবহন কস্ট, তারপরে অন্যান্য আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে সেই সয়াবিন তেল যখন বাজারে আসবে, তখন লিটার প্রতি দামের
কতটা বাড়বে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে বাংলাদেশের মানুষের হেসেলে ছ্যাঁকা লাগবে শুধুমাত্র ইউনূসের অন্তর্বর্তী সরকারের অন্ধ ভারত বিরোধিতা, জঙ্গি জেহাদি সমর্থনপুষ্ট এই সরকার বাংলাদেশের সাধারণ মানুষের হেসেলে আগুন লাগিয়ে দিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আগুন লাগিয়ে দিয়েছে। নিজেরা নিজের সীমানা সুরক্ষিত রাখতে পারে না। আরাকান আর্মি কক্সবাজার থেকে 6 জন বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমেই এসছে খবরটা। এই আপনাদের পরিস্থিতি আপনাদের দেশের পূর্ব প্রান্তে, আর আপনারা ভারতকে চোখ রাঙাচ্ছেন। 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা বাংলাদেশের মানচিত্র বদলে দিতে। কিন্তু আমরা সম্প্রসারণবাদী রাষ্ট্র নই, আমরা আগ্রাসনে বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম 71 সালে পাকিস্তানের বাহিনীকে হারানোর পর বাংলাদেশের ভূখণ্ডে ভারতের সেনা ছাউনি থাকতো, চট্টগ্রাম বন্দরে ভারতের রণতরী থাকতো, থাকেনি তো। যদিও চট্টগ্রাম ঐতিহাসিকভাবে ভারতের অংশ হওয়া উচিত। স্নেহকুমার চাকমা এই বিষয়টা নিয়েই স্বাধীনতার সময় সরব হয়েছিলেন। পণ্ডিতজির সাক্ষাতের জন্য টানা 40 দিন তিনি নয়াদিল্লিতে পড়েছিলেন। তারপর পণ্ডিতজির সঙ্গে দেখা হয়। পণ্ডিতজি মাউন্ট ব্যাটেনকে চিঠি লেখেন। মাউন্ট ব্যাটেনও বলেন যে চট্টগ্রাম ভারতের অংশ থাকবে, কিন্তু র্যাডক্লিফ যখন সীমানা নির্ধারণ করলেন তখন চট্টগ্রাম পাকিস্তানের মধ্যেই চলে গেল, পূর্ব পাকিস্তান। তারপর স্নেহকুমার চাকমা আবার ভারতে আসেন, সর্দার প্যাটেলের সঙ্গে দেখা করেন। সর্দার প্যাটেল নেহেরুকে বিষয়টার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন, কিন্তু নেহেরু বলেছিলেন যে এই সামান্য ভূখণ্ডের জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব। নেহেরুর এই অদূরদর্শিতার জন্য চট্টগ্রামের ধর্মীয় সংখ্যালঘুরা, বুদ্ধিস্টরা, হিন্দুরা, আদিবাসীরা, চাকমারা আজ বিপন্ন। সম্প্রতি চট্টগ্রামের ওই পার্বত্য অঞ্চলে বৌদ্ধদের একটা ধর্মীয় উৎসব ছিল। অন্যান্যবার অনেক মানুষ চান, কিন্তু এবার সেভাবে কিছু হয়নি। মৌলবাদীরা হামলা চালাচ্ছে। এখন চট্টগ্রামের কোন কোন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের জনসংখ্যা মোট জনসংখ্যার 50%। এক সময় সেই সংখ্যাটা 90% কাছাকাছি ছিল, কিন্তু ধীরে ধীরে সেই সংখ্যাটা কমতে শুরু করেছে। যেটা 90% ছিল তার অর্ধেকের কাছাকাছি দাঁড়িয়েছে চট্টগ্রাম অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনি, এই সমস্ত জায়গায় চট্টগ্রাম হিল ফ্যাক্টস। কিন্তু সেখানেও এথনিক ক্লিনজিং করার চেষ্টা করছে ইউনূসের জঙ্গি শাহী। হেফাজতে ইসলাম, হিজবুত তাহরীর, জামাতে ইসলামী চট্টগ্রামের হাজারি গলিতে সেনা পুলিশের যৌথ বাহিনী ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করেছিল সেই স্মৃতি আমাদের এখনো ফিকে হয়ে যায়নি। নাবালকদের সাবালক সাজিয়ে মিথ্যা মামলায় তাদেরকে জেলে পুরে রাখা হয়েছিল। চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো জামিন পাননি, তার হয়ে আইনজীবী পর্যন্ত দাঁড়াতে পারছেন না। এই যখন পরিস্থিতি চট্টগ্রামে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন উত্তর বাড়ছে, আর ইউনূস প্রশাসন স্টেট অফ ডিনায়াল। কিচ্ছু হয়নি তো। ভারতীয় মিডিয়ার অপপ্রচার, আর কিছু যদি হয়েও থাকে সেটা ধর্মীয় কারণে নয়, কারণ ওরা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের প্রতি তীব্র ক্ষোভ মানুষের, তারই একটা অভিঘাত পড়েছে। এখন নাকি পরিস্থিতি শান্ত। সম্পূর্ণ মিথ্যা ভাষ্য। আসলে ইউনূস সরকার দাঁড়িয়ে আছে মিথ্যের উপর। অসাংবিধানিক, অনির্বাচিত এই সরকার, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। বিক্রম মিশ্রী তো গিয়েছিলেন, ইউনূসের সঙ্গে দেখা করেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, তার কাউন্টার পার্টের সঙ্গেও দেখা করেছেন, কিন্তু ইউনূসকে ভারত সফরের কিন্তু আমন্ত্রণ জানাননি।
এটাও লক্ষ্য রাখতে হবে। ইউনূস খুব আশা করেছিলেন যে ভারতের বিদেশ সচিব তাকে ভারত সফরের আমন্ত্রণ জানাবেন। কেন জানাবো আমরা ইউনূসকে নয়াদিল্লি সফরের জন্য? যিনি পরিকল্পিতভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছেন, এথনিক ক্লিনজিং করতে চাইছেন এবং কিছু স্বীকার করছেন না, ভারত বিরোধিতার সুরকে উচ্চগ্রামে তুলে নিয়ে গেছেন, তাকে আমরা রেড কার্পেট পেতে নয়াদিল্লিতে কেন স্বাগত জানাবো? প্রথম কথা, ইউনূসের সেই অধিকারই নেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা, কারণ তিনি মুখ্য উপদেষ্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মুখ্য উপদেষ্টা কি? অতীতে যান, ইতিহাসের পাতা উল্টান। আগ্রা সামিট হয়েছিল, পারভেজ মুশারফ আর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে। মুশারফ নওয়াজ শরীফকে কু করে হটিয়ে ক্ষমতা দখল করে নিজেকে বললেন আমি চিফ এক্সিকিউটিভ। কিন্তু আগ্রা সামিটের আগে তিনি বুঝতে পারলেন যে একজন চিফ এক্সিকিউটিভের পক্ষে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। রাতারাতি তিনি নিজেকে রাষ্ট্রপতি পদে উন্নীত করেছিলেন। ইউনূস আগে তার নিজের পদের সাংবিধানিক বৈধতা অর্জন করুন বাংলাদেশে, তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকের স্বপ্ন দেখবেন। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করবেন না। ভারতকে কি আক্রমণ করবেন, কি চিকেন নেক নিয়ে আমাদের হুমকি দেবেন, তার আগেই নাফ নদী পেরিয়ে আরাকান আর্মি আপনাদের ভূখণ্ডে ঢুকে যাবে। বাড়াবাড়ি করলে আরাকান আর্মি কক্সবাজার দখল করে নেবে। তাদেরকে খাটো করে দেখবেন না, তাদের শক্তি কম নয়, অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা। অর্ধেকের বেশি মায়ানমার তাদের দখলে। জুন্টা রেজিম পিছু হটছে। এই জুন্টা রেজিমের সাপোর্ট হচ্ছে চীন। 2021 সালে আং সান সুচিকে বরখাস্ত করে তাকে গৃহবন্দী করে এরা ক্ষমতা দখল করেছিল। তারপর থেকেই তো মায়ানমারের গৃহযুদ্ধ। এরা অটোনমি চায়, জুন্টা রেজিমের দাদাগিরি মানবে না, আরাকান প্রদেশের অটোনমি চান। এবং রোহিঙ্গারা তারা মনে করেন তারা মায়ানমার বিরোধী শক্তি, জুন্টা রেজিমের সঙ্গে তাদের যোগসাজশ আছে, সেই জন্য তারা চান না আরাকান প্রদেশে রোহিঙ্গাদের নাম ও নিশান থাকুক। সেই জন্যই আরাকান আর্মির প্রধান রীতিমতো বিবৃতি দিয়ে বলেছেন নাফ নদীতে কোন রকম জলযান তারা চলতে দেবেন না, যাতে রোহিঙ্গা এবং জুন্টা প্রশাসনের সমর্থকরা বাংলাদেশে পালিয়ে যেতে না পারে। তাদেরকে বিচার হবে আরাকান প্রদেশে। এই তো আপনাদের পরিস্থিতি বাংলাদেশের পূর্ব সীমান্তে। যে কোনো মুহূর্তে আরাকান আর্মি ঢুকে যাবে আপনাদের ভূখণ্ডে। আগে নিজেরা চট্টগ্রাম সামলান, তারপর ভারতের দিকে চোখ তুলে কথা বলবেন। ভারত চট্টগ্রাম আক্রমণ করবে না। আগে আরাকান আর্মিকে সামলান, রোহিঙ্গা দুষ্কৃতীদের সামলান, তারপর ভাববেন ভারতের ব্যাপারে। নইলে আরাকান আর্মি বাংলাদেশের মানচিত্র বদলে দেবে। আপনাদের শিয়রে সমন, সেই সমনের নাম আরাকান আর্মি। জঙ্গি ইউনূস আর তার জঙ্গি সহযোগীরা কান খুলে শুনে নিন। ওইসব হুমকি ধমকি ওসব আমরা অনেক দেখেছি। বেশি ফটর ফটর করলে আর কোন রকম চক্রান্ত করলে বাংলাদেশের মাটি থেকে ভারতকে রক্তাক্ত করার, ঘরে ঢুকে মেরে আসবো আমরা, আমাদের সেনা মেরে আসবে। পাকিস্তান জানে তো সার্জিক্যাল স্ট্রাইক বস্তুটা কি। প্রয়োজন যদি হয়, যদি আমরা প্রমাণ পাই যে জঙ্গি জিহাদিদের ইউনূস সরকার মদত দিচ্ছে, তারা অস্ত্র শস্ত্র ইতিমধ্যেই পেয়েছে, 174 জন জঙ্গিকে ছেড়ে দিয়েছে তারা যদি বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতে হামলা চালাবার পরিকল্পনা করে, ঘরে ঢুকে ভারতীয় সেনা তাদেরকে মেরে আসবে। এটা নিয়ে আয়োটা অফ ডাউট রাখবেন না। আমরা সম্প্রসারণবাদী নই, এটা ঠিক, কিন্তু একই সঙ্গে ভারত সরকার
তার 140 কোটি জনগণকে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেজন্য ভারতকে রক্তাক্ত করার, ভারতের মাটিতে হামলা চালার কোনো পরিকল্পনা যদি আমরা জানতে পারি যে সেই পরিকল্পনা রচিত হচ্ছে বাংলাদেশের মাটি থেকে, নিশ্চিন্তে থাকুন ওই বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক হবে জঙ্গি জিহাদিদের খতম করার জন্য, তাদের জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার জন্য এবং তাদের মদতদাতাদের নিশ্চিহ্ন করার জন্য। খুব সতর্ক থাকুন ইউনূস ও তার জঙ্গি সহযোগীরা। এক জঙ্গি সহযোগী বলছে ভারত নাকি সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হয়ে উঠছে। এরা কালকা যোগী, হেঁচড়ে পাকা, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, মস্তিষ্কে ঘৃণার চাষ, সে বলছে স্পর্ধা থেকে স্তম্ভিত হয়ে যায়। ওরাই ওই লোকটার কোন একটা বাড়ি থেকে এমন একটা অস্ত্র উদ্ধার করা হয়েছে যাতে ন্যাটো বাহিনীর বুলেট লাগে। আমেরিকার ডিপ স্টেটের চক্রান্ত, আইএসআই এর চক্রান্ত, সঙ্গে হেফাজত, হিজবুত আর জামাতের চক্রান্ত, তার ফসল হলো জুলাই অগাস্টের অভ্যুত্থান। অতএব সাবধানে থাকুন। গলার শিরা পুলিয়ে হুমকি দেবেন, ভারতকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলবেন, আপনাদের মাটি থেকে চক্রান্ত করবেন ভারতকে রক্তাক্ত করার। আবার বলছি, দোকান খুলে শুনে নিন, ঘরে ঢুকে মেরে আসবে ভারতের বীর জওয়ানরা। তবে আরাকান আর্মিকে আগে সামলান। তাদেরকে সামলাতে পারবেন বলে আমার মনে হয় না, কারণ নপুংসক ইউনূস প্রশাসন তাদের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশে যদি আরাকান আর্মি আক্রমণ করে কক্সবাজার, চট্টগ্রামে, তাদেরকে মোকাবিলা করা। এটা শুনে নিন আগে, নিজেদের সীমানা অটুট রাখুন, তারপর ভারতের দিকে চোখ তুলে কিছু বলবেন। আবার বলছি, রক্তচক্ষু দেখালে আমরাও চোখ উপড়ে নিতে জানি। 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের, তারা প্রতিশ্রুতিবদ্ধ। কোন রকম বেচাল দেখলে, কোন রকম ষড়যন্ত্রের ইঙ্গিত যদি পাই আমরা যে বাংলাদেশের মাটি থেকে হচ্ছে ভারতের বিরুদ্ধে, ঘুষকার মারেঙ্গে। তখন আর কোনো দয়া মায়া দেখানোর প্রশ্ন নেই। ইউনূসের জঙ্গিশাহী বিষয়টা ভালো করে বুঝে নিন। এটা ভারতবর্ষ, এটা নতুন ভারতবর্ষ।